এই ভিডিওটা করছি আমি খুব বিপদে পড়ে। আমি নাম বলে বলে ভিডিও করব, কারণ আমার কাছে সমস্ত প্রমাণ আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে। যদি ওরা সাক্ষী ওরা হাত করে নিতে পারে, কিন্তু তবুও আমি আমার কথাটা বলবো, কারণ পুলিশ আমাকে সাপোর্ট করছে। পুলিশ আমাকে সাপোর্ট করেছে, তাই আমি আপনাদের কাছে আজকে বলতে এসেছি। কারণ আমি জানি এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে এবং তাদের জানার অধিকার আছে, বিকজ অফ আমি আমার জীবনে যা যা ঘটে আমি সেটা বলি, তাই এটাও আমি বাদ রাখবো না। আমি সময় পাইনি, এটা 3 দিন আগের ঘটনা। তো 26 তারিখ ছিল নজরুল জয়ন্তী, 11ই জ্যৈষ্ঠ। এই বিগত 26 তারিখ মঙ্গলবার, 26শে মে 2026, আমাদের বাড়িতে একটা মিটিং ছিল, অ্যাপার্টমেন্টের মিটিং যেমন হয়। আমি থাকি A/2 বাপুজি নগরে, ঠিক প্রগতি সংঘের পাশের বাড়িটাই আমার। ওটা আমার বাড়ি ছিল, বর্তমানে ওটা ফ্ল্যাট। 2024 থেকে ওটা ফ্ল্যাট। তো ন্যাচারালি অনেক বাইরের লোকজন এসছে, অনেক নতুন ওনার এসছে। আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো আমি কিভাবে ঘটলো ঘটনাটা আমি সেটা পরে বলছি, মানে শুরুয়াতটা পরে বলছি। যেটা ঘটেছে রিসেন্টলি সেটা আমি আগে বলছি। কতটা ভায়োলেন্ট, আমি আরজিকর কেস হয়ে যেতে পারতাম। আমি আরজিকর কেস হয়ে যেতে পারতাম, সেকেন্ড আরজিকর। আমি খুন হয়ে যেতে পারতাম। তাই আমি বলছি, আমি প্রত্যেকের নাম ধরে ধরে বলবো, বিকজ অফ আমার কাছে সমস্ত প্রমাণ আছে। ব্যাপারটা হচ্ছে এই যে সেদিনকের কথাই আমি প্রথমে বলছি, পরে আমি এটা ডিটেলটা বলবো যে কেন এরকম করছে। সেদিন আমাদের বাড়িতে মিটিং ছিল। কীরকম নজরুল জয়ন্তী কাটালাম আমি বলছি। মিটিং ছিল ওই বাড়িঘরের মিটিং হয় না, মানে এই যে ব্যাংকের নিয়ে ঝামেলা ছিল, অনেক কিছু নিয়ে ঝামেলা। তো সেসব নিয়ে মিটিং ছিল। এমনিতেই মিটিং হওয়ার দরকার, অ্যাপার্টমেন্টে মিটিং হয়। যাই হোক, সে মিটিং হচ্ছিল। আমি কয়েকজনের নাম বলবো যারা আমার সাথে বদমাইশিটা শুরু করছে, যারা আমার জন্য লাইফ থ্রেটনিং হয়ে গেছে। প্রথমে যার নাম বলবো সে হচ্ছে সাগ্নিক চ্যাটার্জি, যার বাবার নাম ঋত্বিক চ্যাটার্জি এবং মায়ের নাম তাপসী চ্যাটার্জি। এই যে পুরো ফ্যামিলিটাই 3জন। ওদের একটা ছেলে আছে, সে কিছু করেনি বলে তার নামটা নিচ্ছি না, কিন্তু এই 3জন মানে 3জন ভায়োলেন্ট। ওরা ভয়ঙ্কর। ওদের সামনে দেখে কেউ বুঝবেন ওরা এতটা ভায়োলেন্ট। আরেকজনের নাম নেব, সে হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই ঋত্বিক চ্যাটার্জি এবং পূর্ণেন্দু মণ্ডল। এই সুন্দর এন্টারপ্রাইজ যার আছে সেই পূর্ণেন্দু মণ্ডল। আমি এটা বলে রাখছি কারণ আমি যে কোনো দিন খুন হয়ে যেতে পারি, যে কোনো দিন খুন হয়ে যেতে পারি। যদি আমার FIR করা আছে, পুলিশ না আমাকে সাহায্য করছে। পুলিশ আমার পুলিশ বুঝতেই পেরেছে যে আমাকে একা পেয়ে জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার বাবা যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে ওরা অসভ্যতা শুরু করেছে। বাবা যেদিন থেকে হসপিটালে ভর্তি সেদিন থেকে ওরা অসভ্যতা শুরু করেছে। যাই হোক, সেদিনকে মিটিং ছিল। তো ইদানিং আমি অনেক কিছু ভুলে যাই। তো আমার বাড়ির মিটিং, তবে রেকর্ড করছিলাম। ওরা মিথ্যে কথা বলছে আমি ভিডিও রেকর্ড করছি। আমি ভিডিও রেকর্ড করিনি, আমি অডিও রেকর্ড করেছি। অডিও রেকর্ড করছিলাম। এমন সময় আমার সাথে ঝগড়া শুরু করে পূর্ণেন্দু মণ্ডল। প্রথম ঝগড়া শুরু করার কারণ ছিল, আমি সেটা বলবো পরে, সব কিছু পরে বলছি, মেইন ঘটনাটা বলে নিই। তারপর শুরু করে ঋত্বিক চ্যাটার্জি এবং তার ছেলে আমার ওপর চড়াও হয়, আমাকে মারতে ওঠে। আমি বললাম, ঋত্বিককে বললাম, কাকু প্লিজ আপনার ছেলেকে সামলান, আপনার ছেলে আমাকে মারতে আসে, প্রথম দিন থেকে আমাকে মারতে আসে, দেখুন কীভাবে উদ্যত হয়ে আসছে। বলছে বেশ করছে, আপনি রেকর্ড করছেন কেন? আসলে কি রেকর্ডটা করছিলাম, রেকর্ডের মধ্যে তো ওদের অ্যাবিউজটাও উঠছে, ওদের ভায়োলেন্সটাও রেকর্ডে উঠছে। এতক্ষণ রেকর্ড করেছি, কোনো সমস্যা হয়নি। এতদিন মিটিং রেকর্ড করেছি, কোনো সমস্যা হয়নি। সেদিনকে যেহেতু ঝগড়া হয়েছে এবং ওর ছেলে আমাকে মারতে আসছে, সেই প্রমাণটা যাতে না থাকে তার জন্য সে রেকর্ডটা ওরা ছিনিয়ে নিয়ে এলো। ফার্স্টে যেটা হয়েছে সেটা বলছি। হঠাৎ সাগ্নিক, ঋত্বিকের ছেলে সাগ্নিক চ্যাটার্জি, সে হঠাৎ আমার উপর চড়াও হয়। ফ্ল্যাটের অন্যান্য লোকও ছিল। ঋত্বিক চ্যাটার্জি ব্যাপারটা কী হচ্ছে, উনি অত্যন্ত
কি বলে ডিকটেটরশিপ চালান, স্বৈরাচারী ভীষণ। ওনার কথা সবাই মেনে চলে, আমি যেহেতু মেনে চলি না তাই আমার ওপর ওনার রাগ। আমি যেহেতু মেনে চলি না তাই ওনার আমার ওপর খুব রাগ। আমি কেন ওনার কথা মেনে চলবো? আমি এই পাড়ার ছোটবেলা থেকে থাকি, আমার এটা জন্মস্থান। উনি এটা বুঝতেই পারেন না। উনি চান 4-5 জন নতুন যারা এসছে, ওনার পরে এসছে তার জন্য তারা ওনাকে মানে। এবার আরেকটা কেউ যে আমরা সব ফালতু লোকজনের সাথে মিশি না। আমরা 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 যখন বুঝি লোকজন আমাদের স্ট্যান্ডার্ড না, আমরা মিশি না। আমি আমার মতন থাকি, গান বাজনা নিয়ে থাকি, গান বাজনা করি, ব্যাস নিজের কাজ করি। মায়ের কেমো, রেডিয়েশন, হ্যান ত্যান, এই সমস্ত কিছু। আমার 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 জীবনে প্রচুর সমস্যা, একমাত্র গানটা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি গান করি, এর মধ্যে আমি ভিডিও বানিয়েছি গান বাজনা, কারণ এগুলো আমি ভুলে থাকতে চেয়েছি। তার জন্য আমি ভেবেছিলাম এটা নিয়ে বলবো না, কিন্তু আমি আমার প্রমাণ সমস্ত আছে বলে আমি বলছি। তো শাগনিক আমার উপর চড়াও হয়, আমাকে মারতে ওঠে এবং আমার ফোনটা প্রথমে ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। তা আমি দেখলাম যে ওর বাবাও বারণ করছে না, কেউ বারণ করছে না, এতগুলো লোক সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আর ওর বাবা মা সাপোর্ট করছে ছেলে যেটা করছে। ছেলের বয়স কত হবে, 22, 23, 24 এরকম বয়স। বাবা ওকে ইন্ডালজেন্স দেয়, মা ওকে ইন্ডালজেন্স দেয়। এর আগেও হয়েছে আমার উপর। ওর মা বাবা ও ওর বাবা ঠিক তখন না, ওর বাবা খুব একটা মারতে ওঠে না। ও ছেলে আর মায়ের হাত খুব চলে, শুধু আমার ওপর না, আমার মায়ের ওপরও। খালি মারতে আসে। এর আগেও হয়েছে। তো ওর অনেক দিন ধরে বাঁদরামি সহ্য করছিলাম। এবার লোকজন দেখি কিছু বলছে না, আমি আত্মরক্ষার জন্য আমার ফোনটা নেই। ওর ফোন কাড়বে কেন, এত সাহস করতে থেকে? ক্রিমিনাল। ও ফোন কেড়েছে, আমি ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছি। থাপ্পড়টা ঠিক লাগেনি ওর গালে, আরো ভালো লাগলে ভালো হতো। ও ঘাবড়ে গিয়ে ফোনটা আলগা হয়ে যায়, আমার ফোনটা আমি নিয়ে নিই। ইন দ্য মিন টাইম পূর্ণেন্দু মণ্ডল আমার ফোনটা কেড়ে নেয়। তারপর ঋত্বিকের ছেলে শাগনিক সবাইকে নিয়ে, ওর মা বাবাকে নিয়ে, মেনলি ওর বাবা মা আর পূর্ণেন্দুর ওই ফোনটাই কেড়েছে। হ্যাঁ, আমাকে মারতে টারতে আসেনি। তো ছাদের দরজাটা বন্ধ করে আমাকে আটকে রেখে দেয়। আমাকে আবার মারতে আসে শাগনিক। তখন তো সবাই ছিল, আমার এখন পুরো ঘোর লাগছে, পুরো ঘোরের মধ্যে আছি। তো আমার রেকর্ডটা ওরা ডিলিট করায়, ওরা মনে করে যে ডিলিট হয়ে গেছে। আমিও তাই জানতাম যে রেকর্ডটা ডিলিট হয়ে গেছে, কিন্তু রেকর্ডটা আমার কাছে আছে। সেটার কারণ আমি পরে বলবো। আসলে আমি 2টো অ্যাপে রেকর্ডিং চালিয়েছিলাম, তাই একটা রেকর্ড ওরা ডিলিট করিয়ে আমার সাথে অত্যাচার আরম্ভ করেছে। যেহেতু ছাদে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তার জন্য ওরা করে ফেললো, সেটার অ্যাডভান্টেজ নিল। হ্যাঁ, আমার কাছে রেকর্ডিংটা আছে, আমি কিভাবে আছে সেটা আমি বলছি। ওরা রেকর্ডিংটা আমাকে দিয়ে ডিলিট করিয়ে, যে অ্যাপটা চলছিল তাড়াহুড়োর মধ্যে, তো যে অ্যাপটা চলছিল সেটাতে রেকর্ডটা ডিলিট করিয়ে আমাকে ভুলভাল ভিডিও করায়, আমাকে শারীরিক ভিডিও করায় এবং ওর কথা বলতে দেয় না। আমি বলে কি, নে ভিডিও কর, ক্ষমা চেয়ে ভিডিও কর। এবার আমি তো প্রাণের ভয়, ওরা আমাকে ছাদে আটকে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না। এত 10 জন, প্রায় 8-10 জন। আর একটা জিনিস, ঋত্বিক সবাইকে কীভাবে চামচে বানালো আমি জানি না। হ্যাঁ, সবাইকে উনি চামচে বানিয়ে দেন। হ্যাঁ, তো আর কিছু লোক আছে খুব হতবাক হয়ে গেছিল বলে কিছু করতে পারছে না। কে ঠিক কে ভুল ওরা বুঝতে পারছে না, এতটাই মানুষের হতবুদ্ধি। যাই হোক, সেই সময় প্রাণের ভয় ও আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি। ওরা একটা ভিডিও করে নিয়েছে, ওরা মনে করেছিল ভিডিও করে নিয়েছি, রাজা হয়ে গেছে, এবার ওই দোষী। যাই হোক, যাই করেছে আমাকে আটকে রেখে দিয়েছে। এবার আমার হাতে 3 দিন ধরে ব্যথা ছিল, আজকে ব্যথাটা কমেছে। আমার এখানে একটা আঁচড়ের দাগও ছিল, এখানে বোঝা যাচ্ছে না, আমার কাছে ছবি আছে তোলা, এখন একটু মিলিয়ে গেছে। আমার
মা পরে চলে আসে, সেটা পরে বলছি। তা আমাকে নিয়ে ধস্তাধস্তি করে, আমার চশমা খুলে পড়ে যায়, ভেঙেও যেতে পারতো আমার চশমা, খুলে পড়ে গেছে। তবে আমরা তুলেছি। আমি সবার কাছে হাত জোর করে আমার ফোনটা চেয়েছি। পূর্ণেন্দু মণ্ডল আমার ফোনটা কেড়ে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিল। আমি বারবার বলেছি, কাকু প্লিজ আমার ফোনটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। ঋত্বিক চ্যাটার্জি বলছে আমাকে, যা বলবো তাই শুনবেন আপনি, নইলে আপনার নামে মিথ্যা মামলা করবো, আপনার মায়ের নামে মিথ্যা মামলা করব। হ্যাঁ, এইসব বলে যাচ্ছে। মানে আমার মাকে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে, আমাকে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। এখানে আরেকটা কথা বলবো, কেন কেন এই মিথ্যা মামলাটা উনি কিভাবে করবেন সেটা আমি বলছি। মেইন হচ্ছে মেইনটেনেন্স নামে তোলাবাজি। হ্যাঁ, যাই হোক, আমি কালকের ঘটনাটা কালকে না, 26 তারিখের ঘটনাটা আমি শেষ করি, তারপর বলছি। আমার সব জড়িয়ে যাচ্ছে। আমি প্রাণের ভয়ে আছি, আমি প্রাণের ভয়ে আছি। তো আমি আমি এতবার কান্নাকাটি, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে চিৎকার করে কেঁদে কেঁদে ওদের কাছে। আমি প্রত্যেককে বলছি, প্লিজ আমার ফোনটা দিন। উনিই তো নিলেন, পূর্ণেন্দুই তো নিলেন আমার ফোন, পূর্ণেন্দু কাকুই তো আমার ফোনটা নিল। তুই দিচ্ছেন না কেন? পূর্ণেন্দু সমানে মিথ্যা কথা বলে গেলেন, সমানে মিথ্যা, আমার কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে নেই। ইন দ্য মিন টাইম মা চলে আসে চিৎকার চেঁচামেচি শুনে, দরজা ঠেলে। এবার যে দরজায় সেই সময় ছিল সে ইয়ে হয়ে গেছে, মা ঢুকে গেছে। কি ব্যাপার কি? তখন বলছে, আপনার মেয়ে রেকর্ড করছে। ঋত্বিক বলছে, আপনার মেয়ে রেকর্ড করছে। তো কি হয়েছে? বাড়ির মিটিং রেকর্ড করেছে, কি এমন দোষ হয়েছে? বলে, কি হয়েছে, আপনাকে এবার সে কি হাজত বাস করাবো, এই সমস্ত কথা বলে যাচ্ছে। আমার মা একজন মৃত্যু পথযাত্রী মানুষ, তার সাথে এরকম করছে। তারপর আমাকে ঋত্বিক কি বললো যে ফোন আপনার পূর্ণেন্দুর কাছে, ওনার কাছে যান, পেয়ে যাবেন। ও মা, আমি পূর্ণেন্দুর ঘরে গেলাম। আমি কাকু টাকু বলছি না, একদম বলবো না, নোংরা লোকদের সম্বন্ধে কাকু ফাকু চলে না, পূর্ণেন্দু নাম ধরেই বলছি। পূর্ণেন্দুর ওখানে গেলাম, দিয়ে আমি কাকুতি মিনতি করছি, প্লিজ কাকু আমার ফোনটা দিয়ে দিন, প্লিজ কাকু আমার ফোনটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি, আমার ফোনটা দিন না। বলে, আমার কাছে ফোন নেই, আমার কাছে ফোন নেই। তো আমি আমি কেঁদে ফেলি যে আমার একটা মাত্র ফোন, প্লিজ আমাকে দিয়ে দিন। আপনি কি ফেলে দিয়েছেন সেটা অন্তত বলুন। ইন দ্য মিন টাইম আমি মা ফোনটা এনেছিলেন, মায়ের যে ফোনটা, কিপ্যাড ফোন, মায়েদের যেন ফোন হয়, ওই ফোনটা দিয়ে আমি ফোন করি। পূর্ণেন্দু তোমাকে ফোন করতে দেবো না, হ্যাঁ এখানে ফোন নেই, এখানে ফোন করবে না, এখানে ফোন না। আসলে ওনার ভয়। তো আমি ফোনটা করেছি, দেখি কি রিং হচ্ছে মানে কি, আমি শুনতে পাবো না, মানে নেটওয়ার্কের রিংটা হচ্ছে, যে আমার ফোনটা যে রিং হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে সাউন্ডটা শোনা যাচ্ছে না। তখন পূর্ণেন্দু বলছে, বললাম না নেই, আসলে কিছু না, উনি সাইলেন্ট করে রেখে দিয়েছিলেন, সাইলেন্ট করে ফোনটা লুকিয়ে রেখেছেন। এটা কেন বলছি, তার প্রমাণও পরে হয়েছে যে উনি 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 ছিনতাইবাজিটা করেছেন। ছিনতাই যে উনি করেছে সেটা তো আমি দেখেছি, পরে হয়তো কারোর কাছে হাতাহাতি লুকিয়ে রেখেছে, হয়তো বা ফেলে দিয়েছে, হয়তো ভেবেছে। আমি কি করবো উপায়ন্তর না পেয়ে থানায় গেলাম মায়ের সাথে। মানে এমন, ওরা বুঝতেও পারেনি, ওরা ভাবতেই পারেনি যে আমি থানায় যাব। আমি থানায় গেলাম মাকে নিয়ে, আমার কোনো উপায় ছিল না, ফোন চুরি করে নিয়েছে, থানায় যাব না তো কি করব। থানায় গেছি, তো থানার যে পুলিশ ছিলেন তিনি লোক পাঠিয়ে বলে, আপনাদের কাছে কারো ফোন নাম্বার নেই? ও আপনার ফ্ল্যাটের কারোর ফোন নাম্বার নেই? বলে, না, ফোনের মধ্যে আছে, ফোনটা তো চুরি করে নিয়েছে, ফোনটাই তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তো তারপর পূর্ণেন্দু এবং ওটা কি যেন নাম, ঋত্বিককে ফোন করে না, সরি, গাড়ি পাঠিয়ে ডাকা হয়। ফোন নাম্বার তো নেই, ফোন নাম্বার তো দিতেও পারিনি, আমার ফোনের ফোন নাম্বার, সে ফোনটা তো চুরি করে নিয়ে গেছে। তো গাড়ি পাঠিয়ে পূর্ণেন্দু এবং ঋত্বিককে থানায় আনা হয়, যাদবপুর থানায়।
ও মা, থানায় গিয়ে দেখি অন্য রূপ, পুরো থরহরি কম্প, পুরো থরহরি কম্প, মানে চোরের মতো মুখ চুন করে এসছে। তো পুলিশের ধমক খেয়েছে, পুলিশের ধমক খেয়ে শেষে কি বলেছে শুন, পুলিশ বলেছে যে কি 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 হয়েছে ব্যাপারটা। তো মিথ্যে কেস কি সাজিয়েছে যে উনি আমার আজকে মিটিং ছিল আমাদের বাড়িতে, তো মিটিং ছিল, তার মধ্যে ওনার ছেলে সাগ্নিক, ও বলেছে আপনি রেকর্ড করছেন কেন, সাথে সাথে থাপ্পড় মেরে দিয়েছে। মানে এত ইজি আর কি, কিন্তু শুদ্ধ গল্প বানিয়েছে। মানে মিথ্যা কথা যে পুলিশ বলছে কি, শুনুন আমরাও তো কিছু বুঝি। আচ্ছা, উনি যে রেকর্ড করছেন তাতে আপনার কি সমস্যা হয়েছে? বাড়ির মিটিং তো, বাড়ির মিটিং রেকর্ড করলে কি এমন সমস্যা হয়েছে? আপনারা কি ওখানে চুরি চামারি করছিলেন, বা আপনারা অবৈধ কিছু আলোচনা করছিলেন? এবার আমি বলেছি হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অবৈধ বৈধ ব্যাপারটা না, অনেক সত্যি কথা আমি বলে ফেলেছিলাম, যে রেকর্ডিংটা তার জন্য ওরা ডিলিট করতে চেয়েছিল, ডিলিট করতে ওরা পেরেওছে, কিন্তু আরেকটা রেকর্ডিং চালানো ছিল বলে সে রেকর্ডিংটা আমার কাছে রয়ে গেছে। কিন্তু ওটা না বিশাল, আমি পরে বলছি ব্যাপারটা কি হয়েছে। তো আমিও জানতাম না একটা রেকর্ডিং চলছে, তবে সেই মুহূর্তে কিছু বলতেও পারিনি। আর প্রমাণ লোপাট করাটাও তো মানে অসভ্যতা, সে প্রমাণ লোপাট করছে মানে সে ক্রিমিনাল। হ্যাঁ, রেকর্ডিংটা যদি নাও থাকতো তবু ওরা ক্রিমিনাল। তো যাই হোক, ওদেরকে বিশাল ধমক দিল যে আপনারা কি বিচারক, আপনারা ফোনটা কেড়ে নেবেন কেন? ফোন কেড়ে নেওয়া ক্রিমিনাল অফেন্স, আপনি ফোন কেড়ে নেবেন কেন একজনের? তো রেকর্ড করেছিল তো কি হয়েছে? আমি দেখলাম পুলিশ কিন্তু রেকর্ডিং করাটা সমর্থন করলেন। রেকর্ডিং করে যদি কি হচ্ছে, আপনার কি চুরি চামারি করছিলেন নাকি অবৈধ কিছু আলোচনা করছিলেন যে সেটা রেকর্ড করলে আপনাদের প্রবলেম হতে পারে? তখন একবার থরহরি কম্প, মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না পূর্ণেন্দু আর ঋত্বিকের, মানে জাস্ট মানে তাদের যে ভয়ঙ্কর রূপটা আমি আমার ছাদে দেখেছি, আমার বাড়িতে দেখেছি, বা এত বছর ধরে দেখে আসছি, ওমা দেখি পুলিশের সামনে থরহরি কম্প। তারপর পুলিশ ধমকে বলছে ফোন দিন, ফোন ফেরত দিন মেয়েটাকে। তখন দেখি কি প্যান্টের ইয়ে থেকে, মানে হিডেন পকেট থেকে ফোনটা বার করে নিজেদের মধ্যে চুরি 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 চামারির মতো মুখ করে, মানে কে দেবে করে, মানে বুঝতেও তো দেবে না কে নিয়েছে ফোনটা, এরকম একটা কার কাছে ছিল। তারপর পুলিশকে দিতে গেছে, পুলিশ এক ধমক দিয়েছে, দিন ওনাকে দিন। তা আমাকে তো আবার দিয়েছে ফোনটা। তা আমি বললাম আপনি যে বলছিলেন যে ফোন নেই, মিথ্যে কথা বললেন কেন? তারপর আমাকে পাঠিয়েছে, ওদের পাঠিয়েছে। এইবার আসি ঘটনাটা কেন ঘটলো সে বিষয়ে। এটা আজকের কোনো নতুন ঘটনা না, এটা হচ্ছে ঋত্বিক আমাকে চিরকালই ডমিনেট করতে চাইতো, কারণ আমি মেয়ে। ঋত্বিক আমাকে বারবার বলেছে মনে রাখবেন আপনি কিন্তু একটা মেয়ে, যা বলবো তাই শুনবেন। আমার ছেলে যা খুশি করুক, আপনি একটা মেয়ে, আমি যা বলবো তাই আপনি শুনবেন। তো এই ঘটনাটা ঘটেছে বিকজ অফ আমাদের যখন প্রমোটিং হয়, আমি 28শে জানুয়ারি এই বাড়িতে আসি, আবার নতুন বিল্ডিংয়ে। ছোটোবেলা থেকে বাড়িতেই থাকি, জন্ম থেকে। মাঝখানে চলে গেছিলাম, সেটা আমার অন্য কেস। সেটা আমার মায়ের ওপর ইয়ে হতো, ডোমেস্টিক ভায়োলেন্স হতো। তার জন্য আমাদের বাড়ি থেকে তো তাড়িয়ে দিয়েছিল আমার কাকা পিসি, এরা আমাকে বাড়ি থেকে। ওরা এখন জেলে থাকতো, আমার বাবা বেশি তো দয়ার শরীর ছিল তাই 498 দেয়নি, নইলে ওরা এখনো জেলে থাকতো। যাই হোক, পাস্ট ইজ পাস্ট, নট পাস্ট দো, ওকে। তো সেটা অন্য প্রসঙ্গ, সেটা আমি পরে বলবো, যদি বলিও বা, সেটা পরে বলবো। যেটা প্রমাণ আছে সেটা নিয়ে বলি। তো আমি এফআইআর দায়ের করেছি, প্রত্যেকটা পুলিশ আমার সাথে কোঅপারেট করেছে। তো দুজন পুলিশের সাথে অবশ্যই দেখা হয়েছে, প্রত্যেকে বুঝে গেছে, ইভেন আমার পাড়ার লোকজনে বুঝে গেছে যে তোমাকে একা পেয়েই আসলে জিনিসটা করছে। এরমই তো হয় ফ্ল্যাটে, সবাই বলেছে আসলে তোমার ফ্ল্যাট দখল করার ধান্দা, তোমাকে উঠিয়ে দেওয়ার ধান্দা। অনেকে ওঠাবে কি করে, আমার নিজেরই তো বাড়ি। তাহলে ওই
হ্যাঁ, মিথ্যা কেস দেওয়া, মেয়েটা বাজে, মেয়েটা পাগল, এই সমস্ত বলা, যা করে আর কি। আর এটাই হচ্ছে ব্যাপার। তো ওরা অনেকদিন ধরে আমার নামে উল্টোপাল্টা কথা পাড়ায়, এখানে ওখানে রটিয়ে বেড়াচ্ছে। আমি অনেক আগেই মানহানির মামলা করতে পারতাম, কিন্তু বিকজ অফ আমার আমার এসব ছোটোখাটো ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। এটা যেহেতু লাইফ থ্রেটনিং, তাই আমি থানায় গেছি। নইলে আমি ওদের নামে অনেক দিন আগে মানহানির মামলা করতে পারতাম, কিন্তু ওই সব মামলা করতে গেলেও তো এটা সাধারণ মানহানির আমি কেন মামলা করব, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমাকে খুন করতে আসছে, আমার লাইফ থ্রেটনিং, সেটা আমি অবশ্যই কেস করব, অবশ্যই। তো ঘটনাটা শুরু হয়েছে ঋত্বিক চ্যাটার্জির দানবগিরিতে। প্রথমে যেটা হয়েছিল, আমার বাড়িতে এসছি, ভালোই ছিলাম। উনি ফ্ল্যাট কিনে মাঝে মাঝে থাকতেন না, আসতেন, যখনই আসতেন আমি ছাদে কাপড় চোপড় তো সবসময় মেলতাম, উনি যখনই আসতেন দেখতাম আমার স্টুল আর কি, যেটা বাংলায় টুল বলে, আমার টুল এখানে ওখানে ছড়ানো উনি যেখানে সেখানে নিয়ে রাখতেন, কিছু বলিনি। কিন্তু প্রতিদিনই দেখছি উনি আমার ভেজা জামা কাপড় যেখানে সেখানে ফেলে রাখেন, তার চাইতেও বড় কথা ভাঁজ করে রেখে দিচ্ছে, রেখে দিয়ে ওনার কাপড় মেলছে। ছাদে অনেক জায়গা আছে, উনি চাইলেই রড লাগাতে পারেন, উনি চাইলেই রড লাগিয়ে দড়ি লাগিয়ে ওনার কাপড় উনি মেলতে পারেন, কিন্তু উনি দিনের পর দিন, মাসের পর মাস, ওনাকে বলার পরেও উনি আমার কনসেন্ট ছাড়া আমার যে কাপড় জামা সরিয়েছে, নোংরায় ফেলেছে। আমি পুজোর পরে দেখি নতুন জামা মাটিতে পড়ে আছে দড়ি ছিঁড়ে। উনি এলেই এগুলো হতো, ওনার বউ এগুলো করতো, তাপসী। দীর্ঘদিন ধরে আমি সহ্য করেছি, আমি কিচ্ছু বলিনি। কি বলো, থানায় গিয়ে কি লাভ আছে? এইসব কেসে থানা নেয়? থানার কোনো লাভ আছে এসব গিয়ে? কোনো লাভ নেই। তো কিচ্ছু করিনি, কি করব? তার মধ্যে আমার বাবার ক্যান্সার, মায়ের ক্যান্সার, মানে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এবং ঋত্বিক চ্যাটার্জি সেই সুযোগটাই নিয়েছে প্রথম থেকে। ঋত্বিক এবং পূর্ণেন্দু, ঋত্বিকের ছেলে, পুরো ফ্যামিলিটাই, ঋত্বিকের পুরো ফ্যামিলিটাই, এবং পূর্ণেন্দু মণ্ডল, এরা মিলে আমার পিছনে লেগেছে। বিকজ আমি একটা একা মেয়ে। এই কথাটা শ্রীলেখা মিত্র কিন্তু বলেছিলেন এর আগে, যে ওনার অ্যাপার্টমেন্টের লোকজন, উনি আরও বড় অ্যাপার্টমেন্টে থাকেন, সেটা আলাদা কথা, আরও বড় বস্তিতে থাকেন, আমি ছোটোখাটো বস্তিতে থাকি। উনি বলেছিলেন যে এটাকে তো আমি বস্তি বলি, ভার্টিক্যাল বস্তি। আমার শুনে খুব খুশি হয়েছিল। তখন আমার ফ্ল্যাট হয়নি, কিন্তু আমি তার আগে থেকেই জানতাম যে ফ্ল্যাট মানে বস্তি। কিন্তু আশেপাশে তো প্রচুর ফ্ল্যাট আছে, যে এত খারাপ লোকজন যে আসবে আমি তো বুঝতে পারিনি। ভালো লোকও তো প্রচুর ফ্ল্যাটে আসে, এত জঙ্গলি লোকজন তো আসবে ভাবতে পারিনি। তো প্রমোটিংয়ে দেওয়া হয়েছে, প্রমোটিংয়ে না দিয়ে আমার কোনো উপায় ছিল না আমাদের। তো আমাকে জল খেতে দিচ্ছিল না, আমি কথা বলতে পারছিলাম না, আমার গলার অবস্থা যা হয়ে গেছে, এত কষ্ট পেয়েছি, মানে বলার কথা না, গলাটা চিরচির করছে, সারা গায়ে হাতে পায়ে ব্যথা আমার। আমাকে নিয়ে ধস্তাধস্তি, মাকে নিয়ে ধস্তাধস্তি, মানে কি, মানে যাই হোক। শ্রীলেখা মিত্র বলেছিলেন যে ওনার পিছনে ওনার ফ্ল্যাটের লোকজন লেগে আছে। তার একটাই কারণ যে উনি মহিলা, এটা উনি বলেছিলেন, এবং উনি সেলিব্রিটি। আমিও অত বড় কিছু না, অত বড় সেলিব্রিটি আমি না, কিন্তু হ্যাঁ, আমি একজন শিল্পী, এবং তার চেয়ে বড় কথা আমি একটা মেয়ে। এবং ঋত্বিক কিন্তু বারবার এই ডায়লগটা বলেছে, আপনি মেয়ে, আপনি চুপ করে থাকবেন, যা বলবো তাই শুনবেন, এই হুমকিটা আমায় দিয়ে। এবং দীর্ঘদিন ধরে মিথ্যা মামলার হুমকি দিয়ে যাচ্ছে পূর্ণেন্দু মণ্ডল এবং ঋত্বিক চ্যাটার্জি। মানে আমার নামে মিথ্যা কেস করবে। কি মিথ্যা কেস করবে আমি বলছি, পরে আসছি, সব বলবো। আজকে আমি আর ছাড়বো না, তাতে আমার যা হয় হবে। আমি যদি মরার আগে বলে যেতে চাই যে কারা আমাকে মেরেছে, কারা আমাকে মারতে পারে, বা কারা আমার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করছে, আমি এটা বলে যেতে চাই। তারপর আমি যদি মারা যাই, যাব। তো আমাকে, আমি বাবা ভর্তি হয়েছিল বাঙ্গুর হাসপাতালে, বাবা মারা যাওয়ার ঠিক আগে।
মানে এমন কি বাড়িতে যত মিটিং হতো বাবা ধরুন যেতে পারতো না, এমন এমন দিনে ঋত্বিক চ্যাটার্জি মিটিং রাখতো যেদিন আমি থাকবো না, আমি বলেছি আমার দিন প্রোগ্রাম আছে আমি থাকবো না, ইচ্ছা ইচ্ছা করে সেদিন মিটিং রাখতো যাতে আমি না আসি এবং লোককে বলতে পারে এই তো ওরা আসে না। এবং বাবা যেত না, বাবা তখন ক্যান্সার পেশেন্ট, কয়েক মাস বাদেই কিন্তু বাবা মারা গেছে। যতদিন না মারা গেছে ততদিন না বিশ্বাস করেনি যে আমার বাবা সত্যিই অসুস্থ, ভাবতো আমার বাহানা বানাচ্ছি। ওরা তো মিথ্যাবাদী, ওরা নিজেরাই তো বাহানা বানায়, তার জন্য ওরা মনে করে। যাই হোক, বাবা অসুস্থতা নিয়ে যেদিনকে ভর্তি হলো 18ই ফেব্রুয়ারি 2025, আমি বাবাকে ভর্তি করিয়ে আসলাম। বাবা বলেছিল আমার একটা লুঙ্গি আছে, ওই লুঙ্গিটা কেচে দিস, ওটা আমার আজকে লাগবে। আমি সকাল বিকেল হসপিটাল দৌড়াদৌড়ি করছি, নিজে হাতে কাপড় কেচেছি, ওয়াশিং মেশিনে কাচিনি, ওয়াশিং মেশিন নেই, আমি হাতে কাচি। তো লুঙ্গিটা কেচে অনেক কিছু কেচেছিলাম, তার মধ্যে লুঙ্গিও ছিল। আমি বাবাকে ওই লুঙ্গিটা যখন দিতে যাব ছাদে গেছি, দেখি লুঙ্গিটা ভেজা, তখনও শুকোয়নি। সেদিকে একটু বর্ষা বর্ষা ছিল, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু একটু বৃষ্টি হয়েছিল, শুকোয়নি। সেটাকে উনি ভাঁজ করে নিজের কাপড় চোপড় মেলেছে, এতবার বারণ করা সত্ত্বেও। এবার কার না মাথাটা গরম হয়, একদিন না, আমি না হলেও প্রায় 1 বছর সহ্য করেছি। এইবার সেদিনকে আমি ওদের কাপড় জামা ফেলে দিয়েছি, দেখ কেমন লাগে কাচ, আমারটা ফেলে দিস। আমার কাপড় চোপড় ফেলে রেখে দিয়েছে, আবার কি এমন জায়গায় সরিয়েছে কাকের গু ভর্তি, কিরম পিত্তিটা জ্বালা করে প্রত্যেক দিন ওরা এলেই। তো আমি ফেলে দিয়েছি। ওরা যেটা দীর্ঘদিন ধরে করছে সেটা আমি একদিন করেছি বলে কি হলো, আমার ঘরে বেল টিকলো, আমার কোলাপসেবল লাগানোও নেই, আমার ওই দরজা দিয়ে দেখে যে আই গ্লাসটা দিয়ে ওটাও নেই, দরজা খুলেছি। ওই প্রথম সাগ্নিক আমার গায়ে হাত তুলতে আসে এবং ওর মা তাপসী এবং ঋত্বিক চ্যাটার্জি আসে। ঋত্বিক চ্যাটার্জি তখনও হাত তোলেনি, তো ঋত্বিক চ্যাটার্জি কখনো হাত তোলে না, এটা আমি বলবো। কিন্তু ওনার ইন্ডালজেন্স আছে ছেলের ওপরে, ছেলেকে সবসময় ইন্ডালজ করেন। ওনার বউ এবং ছেলে আমার মা এবং আমাকে মারতে উদ্যত হয়, খালি এরম এরম করে আর এরম করে। আমি দরজা বন্ধ করে দিয়েছি, আর দরজা খুলিনি। ওরা কেউ এলে দরজা খুলতাম না, আর দরজা খুলতাম না, এখনো খুলি না। কেউ বেল টিপলেই দরজা খুলি না। এইবার আসি একটা কথায়, আমাদের বাইরে লাইট আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ফ্ল্যাট, কারোর 2টো ফ্ল্যাট, কারোর 1টা ফ্ল্যাট, কারোর গারাজ আছে, কারোর গারাজ নেই। তো ঋত্বিক চ্যাটার্জি প্রথমে ইচ্ছা করে দাম হাঁকিয়েছিল প্রত্যেক মাসে মেনটেনেন্স, ইচ্ছা করে বলেছিল 2000 টাকা রাখি। তার ওনার ইচ্ছাই ছিল যে বাড়িয়ে রাখবো 2000 টাকা, জানে যে সেটা কমবে, তবে সেটা 1000 থেকে হলো 500 টাকা। আমি শেষে বললাম থাক, এত না, 500 টাকাই থাক, কি করব। আমি ঢেকি গেলার মতো করে বললাম থাক, সেটাই থাক। তখন নতুন এসছি, আর সত্যি কথা বলতে কি আমার আইডিয়া ছিল না যে এর অনেক কমেও মেনটেনেন্স হয়, অনেক কমে। তো ওরা যখন আসছে, এই যে পূর্ণেন্দু মণ্ডলরা দেখেও, ওরা বাইরে যে সমস্ত আমাদের বিল্ডিংয়ে যে সমস্ত বাইরের যে লাইট, এত লাগেও না। নিয়ম হচ্ছে একটা পয়েন্ট জ্বালালেই অনেকগুলো জ্বলে, একটা পয়েন্ট যদি খারাপ হয় তখন আরেকটা পয়েন্ট জ্বালানো হয়। আর ওনারা কি করেন, আদেখলাপানা করে সব কটা লাইট একবারে জ্বালিয়ে রাখেন, এবং ইতিমধ্যেই কতগুলো লাইট খারাপ হয়ে গেছে। তো এতে মাসের বিল লিফট চালিয়ে আমাদের আসতো 360 টাকা। ওই লাইটটা যেদিন থেকে জ্বালানো হলো সেদিন থেকে আসছে 800 টাকা, প্রায় 700-র ওপরে আসে, 800 আসে।
তো 2024 থেকে এই গল্প। তা আমি বলেছি দেখুন, এই যে লাইটটা জ্বালাচ্ছেন, এতে তো আমারও, আমি তো বিদ্যুৎ খরচায় সামিল হতে চাই না। প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে এবং আমাকেও এর মধ্যে টাকা দিতে হচ্ছে। লাইটটা খারাপ হলেও তার মেনটেনেন্স যাবে। তো প্লিজ আমি 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 500 টাকা দিতে পারবো না, আমাকে 250 করে দিন। আমি তারপর থেকে আমি বলেছি আমার পুরোটাই 250 করে নিন। এত অপচয় আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। সেই সমস্ত চ্যাট আমার কাছে আছে, সমস্ত কিছু আমার কাছে আছে, আমার প্রমাণের কোনো অভাব নেই, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তো একটা মেয়ে একা হলে বা তার তার সে অসহায় হলে, বাবা মা না, মা অসুস্থ থাকলে, বাবা না থাকলে, অবশ্য বাবা থাকাকালীনই ঋত্বিক চ্যাটার্জি যেটা শুরু করেছিল, 2024-এ বাবা ছিল, তখন থেকেই শুরু করেছিল, কারণ জানতো বাবা অসুস্থ, তার জন্য এই জিনিসটা শুরু হয়েছিল। এবং আমি প্রচণ্ড ব্যস্ত, সেই সুযোগটা উনি নিয়েছিলেন। উনি প্রথম থেকে সুযোগ নিয়ে যাচ্ছেন, উনি আর পূর্ণেন্দুকে হাত করে রেখেছিল, প্রথমে পূর্ণেন্দুকে হাত করেছে, তখন ওরা দুজনেই আসতো, তারপর অনেক পরে বাকি লোকেরা ফ্ল্যাটে এসছে, অনেক অনেক পরে। তো তারা কি করেছে, ওই দুজন মিলে আমার নামে চুগলি করেছে সবাইকে, যে আমি খারাপ। আরে ভাই, আমি খারাপ না হয় ঠিক আছে, কোনো প্রবলেমে আমি খারাপ, আমি কিন্তু তোদের কারো ক্ষতি করতে যাইনি, তোরা এসে আমাকে ক্ষতি করিস, ক্ষতি করেছিস, আমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেছিস, করে চলেছিস। আমি কোনোদিন কারোর সাথে কথাও বলি না, হ্যাঁ, নিজের মতো নিজে থাকি। তো আমাকে ইয়ে করলো, যেহেতু আমি 250 টাকা করে দিচ্ছি, আমাকে বিলও দেয় না। হ্যাঁ, আমার আমার এই যে 2024-এর এপ্রিল মাস থেকে 2026-এর এপ্রিল মাস পর্যন্ত আমার 250 টাকা করে দেওয়া আছে প্রত্যেকটা মাসে, একটা মাসও মিস হয়নি। হ্যাঁ, মে মাসটা আমার এখনো দেওয়া হয়নি, যেহেতু আমাদের ব্যাংকে প্রবলেম চলছে, আমি তো এই টাকা এখন দিইনি, আমি পরে সেই টাকাগুলো ক্লিয়ার করে দেবো। আমাদের ব্যাংকে প্রবলেম চলছে, টাকা তোলা যাচ্ছে না, তো সেইটা নিয়ে কিছু ব্যবস্থা করতে হবে, তাই আমি এই মাসে টাকা দিইনি। যতদিন না ঠিক হয় আমি দেবো না, একবারে দিয়ে দেবো আমার যতটা অ্যামাউন্ট, 250 টাকা। এই বাড়িতে অশান্তি হচ্ছে দেখে টাকা পয়সা নিয়ে, মানে উনি না, মানে ঋত্বিক মানছে না, ঋত্বিক, লিপিকা শৈল এবং পূর্ণেন্দু মণ্ডল কিছুতেই, মানে সবাই মেনেন, মানে তার কারোর কোনো অসুবিধা নেই, ওদের তিনজনেরই অসুবিধা যে আমি কেন 250 দিচ্ছি। এদিকে পূর্ণেন্দু মণ্ডলের কিন্তু আইনত দুটো ফ্ল্যাট, দুটো ওনার দুটো ওনার ইলেকট্রিক বিল আমার কাছে আছে, ম্যাপ আছে আমার বাড়ির যে মেইন নকশা, যখন ফ্ল্যাটটা হয়নি তার আগে যে ফ্লোর প্ল্যান হয়, তার কাছে সেখানে আমার সমস্ত প্রমাণ আছে যে আইনত এখানে দুটো ফ্ল্যাট নাম্বার এ এবং ফ্ল্যাট নাম্বার বি, গ্রাউন্ড ফ্লোর, একটা হচ্ছে 3 BHK, একটা হচ্ছে 1 BHK, সরি একটা হচ্ছে 2 BHK আমারই মতো, আর একটা হচ্ছে 1 BHK। তো টোটাল ওনার 3 BHK ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটাকে উনি কমার্শিয়াল পারপাসে ইউজ করে, প্লাস ওনার দুটো গ্যারাজ আছে। তো আমাদের যদি ওনারা জানেই দিয়ে সবার একটা ফ্ল্যাটে 500 টাকা হয়, তাহলে দুটো ফ্ল্যাটে তো 1000 টাকা হয়। যাদের এই বাড়িতে দুটো ফ্ল্যাট আছে তারা 1000 টাকা করে দেয়। একমাত্র পূর্ণেন্দু মণ্ডল দেয় না, পূর্ণেন্দু মণ্ডল টোটাল 700 টাকা দেয় গারাজটা নিয়ে, গারাজের মেনটেনেন্স নিয়ে, দুটো গারাজের জন্য 100 টাকা, আর দুটো ফ্ল্যাট নিয়ে উনি 500 টাকা দেন, মানে আমারই মতো হচ্ছে 250 টাকা। তো ওনাকেই তো হাত করে রেখেছে, তাই ওনাকে চটাবে না বলে উনি যা বলছেন সেটা ঠিক। উনি 250 দিচ্ছেন, তাতে প্রবলেম নেই এক পার ফ্ল্যাটে, কিন্তু আমি 250 দিলে প্রবলেম। উনি লাইট জ্বালিয়ে রাখছেন, আমি শুধু বলেছিলাম যে এইভাবে বিদ্যুতের অপচয় করবেন না, এইভাবে টাকা অপচয় হচ্ছে, বিদ্যুতের অপচয় হচ্ছে। বলছে সারা রাত লাইট জ্বলবে, দেখি কি করবি, এবার থ্রেট দিচ্ছে আমাকে, তুই একটা মেয়ে, ভুলে যাবি না তুই একটা মেয়ে, এই বারবার এটা এমফাসাইজ করেছে, মানে আমি মেয়ে বলে আমাকে সবকিছু মেনে নিতে হবে, এটা আমাকে বারবার বুঝিয়ে দিল। যাই হোক, এই জন্য আইন মেয়েদের পক্ষে থাকাটা জরুরি,
এখন আমি বুঝতে পারছি। লোকে তো বলে, ছেলেরা তো বলে যে এই হচ্ছে পুরুষ, এই হচ্ছে পুরুষ জাতি। মেয়েদের পক্ষে আইন বলে খুব ফাটে, তো এই জন্য মেয়েদের পক্ষে আইন থাকা দরকার। আইন মেয়েদের পক্ষেই থাকবে, বিকজ অফ আপনার পুরুষরা ভালো না। ভালো যদি হতেন তাহলে মেয়েদের পক্ষে আইনের দরকার থাকতো না। এই পুরুষতন্ত্রের জন্য, এই পুরুষদের জন্য মেয়েদের পক্ষে আইনটা হয়েছে সবে। আমি এতদিন ভাবতাম যে না, আইন ইকুয়াল হওয়া দরকার, কিন্তু নিজের সাথে হামলা হওয়ার পর বুঝতে পারছি না, আমি মেয়ে বলে আলাদা করে আমার সাথে হামলা হচ্ছে। ছেলেদের সাথেও হয়, কিন্তু মেয়ে বলে আমি আলাদা করে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুই মেয়ে বলেই তোমার ওপর হামলা করছি। আর আমি যেহেতু প্রোগ্রেসিভ মেয়ে, অত কাউকে মানি না, সেটা আরও জ্বালা। হ্যাঁ, আমি খুব খুব ফরওয়ার্ড একটা মেয়ে, খুব স্বাধীন, খুব ইন্ডিপেন্ডেন্ট, ওই জন্য সহ্য হচ্ছে না, জ্বলছে। মানে উনি চান যে সবাই ওনার চামচে হয়ে থাকুক, আমাকে উনি চামচে বানাতে পারেননি বলে ওনার এত রাগ। যাই হোক, তারপর বলছি। তো উনি কি দেখাতে চাইছেন, উনি আমার নিতেন না, মানে আমাকে বিলও দিতেন না। তখন তখন আমাদের কোনো অ্যাকাউন্ট ছিল না, তখন আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ওনার হাতে ক্যাশ সামনে দিতাম, আমরা সবাই ক্যাশ দিতাম, মেনটেনেন্স সবাইকে উনি দিতেন বিল, আমাকে বিল দিতেন না। যাই হোক, আমার আমার সেটা বড় কথা না, আমার নিজের হাতে লেখা আছে কত টাকা আমি দিয়েছি, কোন মাসে কি, সমস্ত কিছু হিসাব কিন্তু ওনার কাছে লেখা আছে। নেই যে তা একেবারেই না, উনি মিথ্যা কথা বলতে পারবেন না। তবুও উনি আমাকে কেস দেওয়ার ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, যদি আমি এসবে ভয় পাই না। যে আপনি মেনটেনেন্স দিচ্ছেন, সবার কাছে উনি রটিয়ে বেরিয়েছে, আমি ওনার হাত কাছে নিজে টাকা দিয়ে গেছি, উনি সবাইকে রটাচ্ছেন আমি মেনটেনেন্স দিচ্ছি না। হ্যাঁ, অনেকে বলে তো যে সবাই কেন তোমার আগেনস্টে। একটা লোক যদি সবাইকে মিথ্যা কথা বলে যে মেনটেনেন্স দিচ্ছে না, উনি হিসাব রক্ষক, তো লোকে কি ভাববে? লোকে তো বিশ্বাস করবে যে আমি মেনটেনেন্স দিচ্ছি না। আর সবই তো দেখি মাথা মোটা লোকজন। আমি বুঝি না, লোককে মানুষ চামচে বানাতে পারে কি করে? আমি তো চামচে হইনি, আমি তো চামচে হইনি, তাহলে অন্যদেরকে চামচে বানালো কি করে? যাই হোক, আমি বুদ্ধিমান বলে হয়তো চামচে বানাতে পারিনি। তো এইখান থেকে শুরু আমার ওপর অত্যাচার। ব্যাপারটা হচ্ছে, সেদিনকের মিটিংয়ে আমার কাছ থেকে সেই 2 বছর আগের টাকা, মানে 500 টাকা করে যদি হিসাব হয়, প্রায় এই 6,250 মতো, মানে 6,250 টাকার মতন আমাকে চাইছে। মানে 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 বলতে চাইছে যে না, উনি এখন হয়তো 250 করে দেবেন, উনি নিজেরটা মানে নিজের ধান্দায় করছেন এটা, ঋত্বিক চ্যাটার্জি। আমি বলছি যে আমার 250 টাকার বেশি দেওয়ার সামর্থ্য নেই, এবং আমি এতদিনের টাকাও দিতে পারবো না। আমি কেন দেব? আমার টাকা অপচয় করা হয়েছে, আমার পারমিশন ছাড়া আমার টাকা অপচয় করা হয়েছে। এই যে লাইটগুলো আমার পারমিশন ছাড়া জ্বলছে, এটা তো সবার লাইট, আপনার একার লাইট নয়। তো এইটা আমি তো জ্বালাই না, আমার আমার এখানে কেন টাকা দেওয়া হবে? আমি কেন দেবো এর টাকা? যে আর যেমন সামর্থ্য সে সেরকম টাকা দেবে। যেমন আরেকজন ব্যক্তি দেখছে বাড়িতে এরকম ঝগড়াঝাটি হচ্ছে টাকা পয়সা নিয়ে, তার জন্য কি উনি 500 জায়গায় 1000 টাকা দিচ্ছে, তাতেও ঋত্বিকের চলছে না, তাতে আরো লোভ বেড়ে গেছে। আমারটাও সে আদায় করবে, তারটাও সে আদায় করবে, তারটাও সে নেবে, আমারটাও নেবে। যে পারছে সে ইচ্ছাকৃত 1000 টাকা দিচ্ছে, সেটাও উনি নেবেন। আমি বলছি আমার বেসিক খরচ রিজনেবল যেটুকু, আমি সেটুকুই দেব, সেটা উনি শুনবেন না। আমাকে লোকের কাছে দেখাচ্ছে মেনটেনেন্স দিই না। এত বড় বদমাইশ লোক, লোককে খেপিয়ে রেখেছে আমার আগেনস্টে, পাড়ায় পাড়ায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আর অনেকে মনে করছে ওরা লোক বেশি বলে ওরা ঠিক কথা বলছে, আর আমি একা বলে ভুলে। আর কিছু লোক আছে, আমাদের পাড়ার কিছু দাদা আছে, তারা কিছু না বলতেই বুঝে যাচ্ছে আসলে তোমাকে একা পেয়ে এগুলো করছে। দেখছে মা অসুস্থ, একা মেয়ে, আর কি বা করবে, এইটা হচ্ছে মেন্টালিটি। এইগুলোই তো ফ্ল্যাটে হয়, ফ্ল্যাট দখল হয়ে যায়, দখল করে, এই হচ্ছে ধান্দা। তো যাই হোক, আমি আপনাদের জানিয়ে রাখলাম কেসটা কি। তো খুব প্রাণের ভয়ে আছি, আমাকে খুব মানে
বলুন আমি কি করব? আমি খুব প্রাণের ভয় আছি, যে কোনো সময় হামলা হতে পারে। আমি 2-3 দিন ঠিক আছি, 3 দিন ব্যথা ছিল, আমার মায়ের গায়ে জ্বর এসে গেছে, আমারও জ্বর ছিল। আমি তাই এফআইআর করতে আমার দেরি হয়ে গেছে। আমার সেদিনকেই এফআইআর করা উচিত ছিল, সেদিনকে আমি পারিনি। আমার ঘোরের মধ্যে ছিলাম। 26 তারিখে এফআইআর করা উচিত ছিল, কিন্তু 26 গেল, 27-28 আমি মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমার 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 নিজের কি প্রচুর অন্য কাজ ছিল। 27-28 আমি পারিনি। 29 তারিখে গিয়ে আমি এফআইআরটা করেছি, জমা দিয়েছি। পুলিশও বুঝতে পেরে গেছে কেসটা কি। হ্যাঁ, গরু ছাগলটা না বুঝতে পারলে কি হবে? পুলিশ জানে, পুলিশ কিন্তু আমায় সাপোর্ট করেছে। যাই হোক, পুলিশের বুদ্ধি আছে বলেই, পুলিশরাও তো জানে যে এরকম কেস হয় মেয়েদের সাথে, একা মেয়েদের সাথে এরকম কেস হয়। দেখছে মা ক্যান্সার পেশেন্ট, মেয়েটা একা। হ্যাঁ, তারপর বাবাটা মারা গেছে ক্যান্সারে। আমার বাবা লাং ক্যান্সার ছিল। আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার কাম মেটাস্ট্যাসিস। আমার মায়ের মেটাস্ট্যাসিস হয়েছে বোন মেটস। আমার মায়ের হাড়ে ছড়িয়ে গেছে। তার সাথে ঋত্বিক চ্যাটার্জি এরকম করে, তার বউ ধাক্কাধাক্কি করছে। তো কত ভালো মানুষ না, খুব ভালো মানুষ। হ্যাঁ, এর আবার ভগবানে বিশ্বাসী, ভক্ত। যে যত বদমাই সে তত ভক্ত। তো আরো কিছু আছে। আমি হ্যাঁ 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 এবার পূর্ণেন্দু সেদিনকে রেগে গেল কেন বলছি, কেন আমার ফোনটা কেড়ে নেওয়া হলো বলছি এবারে। 26 তারিখে যে মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে ঋত্বিক চ্যাটার্জি, পূর্ণেন্দু মণ্ডল এবং সাগ্নিক, লিপিকা শৈল আমাকে চাপ দিতে থাকে টাকা দেওয়ার জন্য। আমাকে আমার প্রয়োজনের বেশি টাকা আমার সামর্থ্যের বেশি টাকা আমার কাছে চাওয়া হচ্ছে। তোলাবাজি চলছে মেনটেনেন্সের নামে। 250 টাকা কি কম নাকি প্রত্যেক মাসে? আমার খরচ তো উঠে যাচ্ছে, আর আরেকটা লোক তো 1000 টাকা দিচ্ছে 500 জায়গায়, তবুও তোমার এত টাকা লাগে কিসে? হ্যাঁ, এত টাকা কিসে লাগে তোমার? তো আমাকে চাপ দিয়ে যাচ্ছে, রীতিমতো চাপ দিয়ে যাচ্ছে টাকা দেওয়ার জন্য। তা আমি বললাম, দেখুন আমাকে যে চাপ দিচ্ছে না, আমাকে যদি 500 টাকা দিতে হয়, তাহলে আমিও বলবো আপনাকেও আরেকটা ফ্ল্যাট কোথায় গেল? শিলা মণ্ডলের নামে যে ফ্ল্যাটটা, পূর্ণেন্দু মণ্ডল আর শিলা মণ্ডল, সেই আরেকটা ফ্ল্যাটের টাকা কোথায় গেল? দুটো ফ্ল্যাট কেটে একটা সাজিয়ে বসে আছেন। আপনার তো আইনত দুটো ফ্ল্যাট, আইনত আপনার দুটো ইলেকট্রিক বিল, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এই কথা রেকর্ড হয়েছে এবং আমি অনেককে দেখিয়েছি বলে আমার ফোনটা কেড়ে নিয়েছে পূর্ণেন্দু। প্রথমে ঋত্বিক কেড়েছে, তারপর সেটা আমি নিয়েছি থাপ্পড় মেরে ওর থেকে, তারপর পূর্ণেন্দু সেটা কেড়েছে। আমাকে ডিলিট করানো হয়েছে সে রেকর্ড। কিন্তু মজাটা হয়েছে অন্য জায়গায়। আমি হঠাৎ করে আমি করিনি, এর মধ্যে ফোনটা আমার একটু গন্ডগোল করেছে, এত ধস্তাধস্তি হয়েছে। তো তো এমনিতেই ফোনটা আমার গন্ডগোল অনেকদিন ধরে। তা আমি করতে গেছি, যে কি যেন বলে না এটাকে, সোয়াইপ করা না কি, না সোয়াইপ না, ওই যে আমরা ক্লিয়ার করি না, দেখি কি একটা রেকর্ডিং চলছে। সে সে রেকর্ডিংটা ঘন্টা হচ্ছে, মানে 4 ঘন্টা চলে, ওটা বন্ধ হয়ে আছে, মানে পজ হয়ে আছে, আর হচ্ছে না। কি হলো কেসটা কি তখন বুঝলাম ওই রেকর্ডিং। অনেক বড় একটা রেকর্ডিং চলছে। কি হলো ব্যাপারটা, আমি সোয়াইপ করে দিতাম চলে যেত, অবশ্য সেভও হয়ে থাকতে পারত। তা আমি দেখছি যে তখন বুঝলাম, আরে এ তো সেই রেকর্ডিং যেটা ডিলিট করাতে চেয়েছিল। আরেকটা অ্যাপে রয়ে গেছে, একটা রেকর্ডিং ডিলিট করিয়েছে ঠিকই, আরেকটা অ্যাপে রয়ে গেছে। পূর্ণেন্দুর হাতে ফোন ছিল, পূর্ণেন্দু জানেও না ওটা রেকর্ড হচ্ছে। পূর্ণেন্দুর পকেটে ছিল ফোন, পূর্ণেন্দু জানে না ওটা রেকর্ড হচ্ছে, আমিও তো জানি না। ও তো ফোন রেখে দিয়েছে। দেখি কি থানায় ফোনটা দেওয়া হয়েছে, সেই রেকর্ড পর্যন্ত আছে। তো অনেককে আমি পাঠিয়ে রেখেছি ওটার যেটা আমাকে যদি মেরে টেরে ফেলে সেটা লাগবে কাজে। তো এই হলো ব্যাপার। আজকে প্রমাণ না থাকলে আমি এতগুলো কথা আপনার সামনে বলতে পারতাম না। মানে মহা ঝামেলায় আছে। এর হচ্ছে ফ্ল্যাট, বস্তিকেও হার মানায়। আসলে পূর্ণেন্দুকে যে না বলেছি দুটো ফ্ল্যাট আপনার,
ওটা সবার কাছে এতদিন তো চেপে ছিল, 2 নম্বরই করে রেখে দিয়েছে, সবই তো 2 নম্বরই। যে লোক ফোন কেড়ে নিয়ে বলে ফোন নেই, সে তো মিথ্যাবাদী, জোচ্চোর। তো এই হলো ব্যাপার, খুবই আতঙ্কে আছি। তবুও মানে কখন যে কি বাড়ির মধ্যে কিছু হয়ে গেলে আমাকে কে প্রোটেকশন দেবে, তাই না? আমি এফআইআর করে রেখেছি, তো তাতে কি, বাড়ির মধ্যে আমাকে কে প্রোটেকশন দেবে? সেই জন্য সবাইকে জানিয়ে রাখছি যে আমি যে কোনো দিন খুন হয়ে যেতে পারি এদের হাতে। তো জানবেন যে কারা খুন করেছে, তদন্তের স্বার্থে হেল্প হবে, তার জন্য আমি আজকে এটা বলে রাখলাম। আসলে পূর্ণেন্দু সাথে ঝগড়াটা লাগে আমার এই কারণেই যে পূর্ণেন্দু আমাকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তা আমি বলেছি আপনারও তো আপনি, আমার যদি 6,250 হয়, তো আপনারও তো তাহলে 13,000 হয়ে যায় প্রায়, আপনি আগে সেটা ক্লিয়ার করুন। ব্যাপারটা হয়ে গেছে যে ঋত্বিক চ্যাটার্জিকে সবাই মানছে তার একটাই কারণ, আমরা ল্যান্ডলর্ড ছিলাম, আর ঋত্বিক চ্যাটার্জি হচ্ছে প্রথম এসছে যে কিনা ওনার কিনে এসছে। এবার কি কিনে এসছে যে একটা দল হয়ে গেছে, আর আমি একা পড়ে গেছি অ্যাজ আ ল্যান্ডলর্ড। আমার কাকা কোনো পার্সোনালিটি নেই, আমার কাকা আমার মাকে অত্যাচার করতো একটা সময়, যার জন্য এবার আমার কাকা চাইনি আমি এই পৃথিবীতে জন্মাই, এবং আমার জন্যই কিন্তু আমাকে ইয়ে করার জন্যই কিন্তু আমার আমার ওপর অত্যাচার করা হতো, আমার মায়ের ওপর। আমার মায়ের প্রেগনেন্সি পিরিয়ডে আমি যখন মায়ের পেটে, তখন আমার মাকে প্রচুর অত্যাচার করা হতো, আমার কাকাই করতো। সেই কারণেই কাকা মজা পায় যে ফ্ল্যাটের অন্যান্য লোক আমার সাথে লাগে, এবং আমার কাকা কোনো প্রতিবাদও করে না। আর যদি আমার কাকা আমার পাশে থাকতো তাহলে কিন্তু এই দিনটা আমার দেখতে হতো না। তো যাই হোক, ও কিনে আসা অ্যাসোসিয়েশনের লোক যারা, আমি একা পড়ে গেছি অ্যাজ আ ল্যান্ডলর্ড, আমার কাকা তো কোনো কাজেই লাগে না, বেকার একদম ফালতু, সেটা সবাই বলে, পাড়ার সবাই বলবে, সাক্ষী আছে সবাই। আর আমি পড়ে গেছি একা। হ্যাঁ, তো একা একজন ল্যান্ডলর্ড যে কিনা ঋত্বিককে মানি না। তো আমি যেহেতু ঋত্বিককে মানি না, তাই আমাকে অত্যাচার সহ্য করতে হবে, এটাই হয়ে গেছে ব্যাপার আর কি। মিটিংটা ছাদে হচ্ছিল, এবং ছাদে দরজাটা বন্ধ করে, যাতে আমি নিচে না যেতে পারি, আমার ঘরে না যেতে পারি, ছাদের দরজাটা বন্ধ করে সবাই মিলে আমাকে মারধর করে। মানে আমার গায়ে ব্যথা। তখন আমার তখন ফোনটাই কনসার্ন ছিল যে আমার ফোনটা যাতে আমি পেয়ে যাই, তো আমি মারধর করেছে সেটা আমার তখন মানে সত্যি কথা কি মনে ছিল না। আমি পরের দিন দিচ্ছি, মানে এই আজও এখানে ব্যথা করছে, এই দুটো হাত আজও ব্যথা। কিসে ব্যথা হলো তখন বুঝলাম আমাকে মারধর করা হয়েছে। ধস্তাধস্তি তো করেছে সেটা মনে আছে, তো মারধর করেছে এটা আমি বুঝেছি। তো চিন্তা করে যে কতটা ভায়োলেন্ট ছাদের আমার কি এত এত আমি কি এত কিছু অন্যায় করেছি? এটা রেকর্ড করা, আর সে রেকর্ড করার জন্য ফোন কেড়ে নিয়ে ছাদে আটকে রেখে ছাদের মধ্যে আমাকে পেটানো হচ্ছে, সেটা খুব ভালো কাজ? বা আমাকে যা খুশি তাই যা খুশি তাই করতে বলছে, সেটা আমাকে ক্ষমা চাওয়াচ্ছে মিথ্যা কথা বলে, মানে এগুলো কি? মানে আমি ট্রমাটাইজ, আমি মানে ওদের দেখে কেউ বিশ্বাস করবে না, এগুলো কি? মানে আমাকে আমাকে সে মেরে ফেলতে পারতো, আমি তো বলছি আমি আরেকটা আরজিকর কেস হয়ে যেতাম। আমাকে যখন ক্ষমা চাওয়ানোর ভিডিও করানো হচ্ছিল, তখন আমাকে বলতে বলা হচ্ছিল যে ক্ষমা চা, বল তুই আমাকে মারতে এসেছিলি। আমি তখন ভিডিওতে বলছিলাম যে শাগনিক আমার উপর চড়াও হয়, আমি আত্মরক্ষার জন্য ওকে থাপ্পড় মেরেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। এই কথাটা আমার যখনই বলতে যাচ্ছি, এই চুপ কর, যেটা বলতে বলছি সেটা বল। মানে এটা অনেকটা কিরম জানেন তো, অনেক সিরিয়ালে দেখেছি খুন করার আগে, মানে এটা ডোমেস্টিক ভায়োলেন্সে দেখেছি, অনেক শাশুড়ি টাশুড়িরা বৌমাকে খুন করার আগে, গায়ে আগুন দেওয়ানোর আগে লিখিয়ে নিত যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, লেখ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তারপর তাকে খুন করা হতো। এরা হচ্ছে সেই ধরনের ক্রিমিনাল। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি আমি নিজের চোখে আমার সাথে এটা হতে দেখেছি। আমার এখন কোনো ঠেকা নেই কাউকে মিথ্যা কেস দেওয়ার, ভাই। আর তার চেয়ে বড় কথা, আমার কাছে প্রমাণ আছে, সেটা অন্য কথা, সেটা অন্য কথা। কিন্তু মেইন কথা এটাই যে এরা এতটা ভয়ঙ্কর,
এরা ভয়ানক ভয়ঙ্কর। আমি যা রূপ দেখেছি এদের, মানে বিভৎস বিভৎস। মানে আমি 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 যা কি বলবো আমি ভাবতে পারছি না। ওদের দেখে কেউ বুঝবে না এরা এরকম, কেউ বুঝবে না একটা মেয়েকে ওরা ছাদে আটকে রেখে এভাবে পেটাতে পারে, মানে তো চশমা খুলে দিতে পারে, তার ফোন কেড়ে নিয়ে বলতে পারে আমার কাছে ফোন নেই। ভদ্রভাবে ফোনটা দিয়ে দিলে আমি আর থানায় যেতাম না, ফোনটা দেয়নি বলে আমাকে থানায় যেতে বাধ্য হয়েছি আমি। এরা কি মানুষ? এরা এরা মানুষের বাচ্চা না, এরা এরা মানুষ নয়। কেউ কারোর সাথে না হলে তারা বিশ্বাস করবে না, মানে কতটা ভয়ঙ্কর। আমার সাথে হয়েছে তাই আমি আমি জানতে পারলাম, নইলে আমিও বিশ্বাস করতাম না এরা এই রকম। আমার মাও কখনো ভাবতে পারেনি। মা বলেছিল যে ওরা খারাপ লোক ঠিক আছে, তাই বলে মেরে টেরে ফেলবে না। আমি তো দেখলাম এই যে মেরে ফেলছে।